সচেতনতা সৃষ্টিতে সারা দেশে পুলিশের সমাবেশ। জীবিত শিশুকে মৃত বলার ভুলে ঢাকা মেডিকেলের দুঃখ প্রকাশ। সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা। মাদারীপুরে হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বাকে বের করে দেওয়ার অভিযোগ, পথেই প্রসব। এবং রাজধানীর ঝুলন্ত তার অপসারণ থেকে সরে না আসলে কাল থেকে বন্ধ থাকবে ইন্টারনেট ও কেবল সেবা। ক্ষতির মুখে পড়বে ব্যাংক, বিমা সহ শিক্ষা কার্যক্রম। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এই মুহূর্তে কক্সবাজারে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অবৈধ যে 52টি স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতে যে আদেশ আসে, সেই আদেশের প্রেক্ষিতে কিন্তু আজ কাজ শুরু করতে গেলে কিন্তু বারবার বাধার সম্মুখীন হয়েছে প্রশাসন। এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া নানা ধরনের ঘটনা ঘটেছে। প্রায় 2 ঘন্টা ব্যাপী এই ঘটনা চলমান রয়েছে, কিন্তু এখনও পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। একদিকে যারা ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা অবস্থান করছেন, অন্যদিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখনো অবস্থান করছেন। তো আমরা দেখতে পেয়েছি যে 3:40-এর দিকে যখন অবৈধ স্থাপনা উচ্ছেদে যায় প্রশাসন, ঠিক তখনই কাপড়ের কাপড় গায়ে দিয়ে ব্যবসায়ীরা অবস্থান নেয়। এক পর্যায়ে ব্যবসায়ীরা পিছু হটে ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই অবস্থা চলে। এরপর পুলিশ পিছু হটে। পরবর্তীতে পুলিশ পুলিশের উপর যে হামলা করা হয় সেটি সামাল দিতে কিন্তু পরবর্তীতে পুলিশ কয়েক রাউন্ড গুলি এবং ফাঁকা গুলি এছাড়াও টিয়ার সেল নিক্ষেপ করে। এরপরে কিন্তু এখনও প্রায় 2 ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলমান রয়েছিল। পরবর্তীতে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এসে পরিস্থিতি কিছুটা ব্যবসায়ীদের বুঝান এবং বোঝানোর পর কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় দফায় যে উচ্ছেদ অভিযান কিছুক্ষণ বন্ধ ছিল, কিন্তু এখন আবারও এই উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। এক পাশে পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সবাই কিন্তু অবস্থান নিয়েছে। এখনও কিন্তু পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এখন এক পাশে প্রায় 20টি দোকান ছিল, সেই 20টি দোকান উচ্ছেদ করা হয়েছিল। পরবর্তীতে এখন আবার দ্বিতীয় দফায় অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদের কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি এখন যে নানা ধরনের যে শুটকির দোকানগুলো রয়েছে সেই শুটকির দোকানগুলো আগে থেকে মালামাল সরিয়ে আনা হয়। সরিয়ে আনার পর কিন্তু এখন উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। এখানে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান সহ বেশ কিছু রাজনীতিবিদ উপস্থিত রয়েছেন। অন্যদিকে পুলিশও কিন্তু অবস্থান নিয়েছে, তারা সার্বক্ষণিক চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তো জাফর, ছিল আমার কাছে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ। কক্সবাজারের সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে, সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সমুদ্র উপকূলীয় জেলা নোয়াখালীর 9 থানায় প্রায় 20 লাখ মানুষের বসতি। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় জনপদটি এখন অসংখ্য সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। সমাজকর্মীরা বলছেন রাজনীতি ব্যবসায়ীদের কবলে। অন্যদিকে আওয়ামী লীগ নেতার দাবি শুদ্ধি অভিযানের। নোয়াখালীর জনপদে সরকার দলের বিভিন্ন নেতার সাথে রাজনৈতিক পরিচয়ে পোস্টার, ব্যানার, বিলবোর্ড আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলে ফুলে সন্ত্রাসীরা তাদের ক্ষমতার জানান দেওয়ার বিষয়টি চোখে পড়ার মতো। আর এই শক্তিতেই নোয়াখালীর শহর গ্রামগঞ্জে গড়ে উঠেছে ছোট বড় সন্ত্রাসী বাহিনী। এসব বাহিনীর টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারি, আধিপত্য নিয়ে আন্তঃকন্দল হরহামেশা। সাধারণ মানুষকে প্রতিনিয়ত হতে হচ্ছে নির্যাতনের শিকার। বাদ যায় না দলের অনেক ত্যাগী নেতা কর্মীরাও। যারা এই সন্ত্রাসী করতেছে তারা নিজের স্বার্থে দলকে ব্যবহার করে, আর আমাদের কিছু নেতা কর্মী এদেরকে ব্যবহার করে। তার পিছনের হিস্ট্রি কি, এই হিস্ট্রিটা কেউ কখনো দেখতে চায় না। সবাই চায় যে আমার পাল্লা বাড়ি হোক। সাংস্কৃতিক আর সমাজকর্মীদের মতে এই বিষয়ে এখনই সংশ্লিষ্টদের ভেবে দেখা দরকার। এই তরুণদের নিজেদের ঘরবাড়ির কোনো ঠিক নেই, একেবারেই একটা অতি দরিদ্র জীবনযাপন করা এই তরুণরা কিরকম ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। সুতরাং এই যে আমরা দানব তৈরি করার একটা ব্যবস্থা তৈরি করেছি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। জেলা আওয়ামী লীগের এই শীর্ষ নেতা মনে করেন এই অবস্থা থেকে উত্তরণে এখনই প্রয়োজন শুদ্ধি অভিযানের। আমাদের ত্যাগী নেতারা উপেক্ষিত হচ্ছে এবং এদেরকে দমন করার জন্য অচিরেই
আমাদের দলের মধ্যে একটা শুদ্ধি অভিযান শুরু হবে। নোয়াখালীর সর্বস্তরের মানুষ মনে করেন নির্বাচিত জনপ্রতিনিধি আর রাজনৈতিক নেতাদের সদিচ্ছাই পারে মানুষকে ভয়ভীতিহীন জীবনযাপনের স্বপ্ন দেখাতে। আতিয়া সজল, সময় সংবাদ, নোয়াখালী। অবশেষে দুঃখ প্রকাশ করল ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। জীবিত নবজাতককে মৃত বলা তাদের ভুল ছিল বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক। তবে এবারে আর ভুল নয়, শিশুটির পরিচর্যার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানানো হয়। এদিকে প্রায় হারিয়ে ফেলা প্রাণপ্রিয় সন্তানটির নাম মরিয়ম রেখেছেন বাবা মা। কবর দেওয়ার সময় বেঁচে ফেরা নবজাতকটির নাম রাখা হয়েছে মরিয়ম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকা শিশু মরিয়মের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে। বাচ্চা হাত পা নাড়াচ্ছে হালকা ভাবে, অক্সিজেন আছে তো গ্লাসের ঘরে আর কি। বাচ্চার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। এদিকে জীবিত শিশুকে মৃত্যু সনদ দেওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে ঢাকা মেডিকেল কলেজ প্রশাসন। ঘটনার পরই গঠন করা হয় 4 সদস্যের তদন্ত কমিটি। প্রতিষ্ঠানের পরিচালক আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের গাফিলতি থাকলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যে চিকিৎসকরা এটার সঙ্গে দায়িত্বে ছিলেন তাদের কোনো গাফিলতি আছে কিনা বা তাদের কোনো প্রফেশনাল ল্যাকিংস আছে কিনা সেটা আমরা দেখব। যদি কোনো রেসপন্সিবল অ্যাটিটিউড পাওয়া যায় তার বিরুদ্ধে আমাদের যে সমস্ত বিধিবিধান আছে তাকে সেগুলি তো শাস্তি পেতেই হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিচালক। আমাদের কিছু ঘটনা হতেই পারে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের হয়ে যায়। একটা নিউবর্ন বেবিকে যাতে এক্সামিন করে তাকে ডিক্লেয়ার করা হয়, সেগুলোর ব্যাপারেও আমাদের আরও করণীয় আছে। আমরা যেটা বুঝতে পারছি যাতে ইন ফিউচার আমাদের এই জিনিসগুলো যাতে কোনো অবস্থাতেই না ঘটতে পারে, তার জন্য আমাদের বিশেষজ্ঞদের অভিমতটা কী সেটাও আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি। গত বুধবার প্রসব ব্যথা নিয়ে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি হন তুরাগের শাহিনুর বেগম। শুক্রবার ভোরে কন্যা সন্তান প্রসব করেন তিনি। চিকিৎসকরা জানান, নির্দিষ্ট সময়ের প্রায় 3 মাস আগে ভূমিষ্ঠ হওয়ার পর কোনো রকম নড়াচড়া ও কান্নাকাটি করছিল না শিশুটি। পরে অক্সিজেন দেয়া হয় নবজাতকটিকে। এরপরে কোনো উন্নতি না হওয়ায় মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দেন চিকিৎসক। পরে মৃত শিশুকে কবর দেওয়ার সময় হঠাৎই নড়াচড়া করে উঠলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুর সদর হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন এক মা। তাৎক্ষণিক চিকিৎসা না পেয়ে মারা গেছে ওই নবজাতক। এ নিয়ে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ক্ষোভ। স্বজনদের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও অন্তঃসত্ত্বা ওই নারীকে হাসপাতালে ভর্তি করা যায়নি। তবে আধুনিক যন্ত্রপাতি না থাকার অজুহাত দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। গত বুধবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন মহিষরচর এলাকার মামুন খানের প্রসূতি স্ত্রী আমেনা বেগম। শুক্রবার রাত 3টার দিকে প্রসব ব্যথা উঠলে এখানে চিকিৎসা সম্ভব না উল্লেখ করে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার করে। হাসপাতাল থেকে বের হবার সাথে সাথেই সড়কেই নবজাতকের জন্ম হয়। পরে পুনরায় নবজাতক ও মাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে চিকিৎসকের পরামর্শে নবজাতকের জন্য প্রয়োজনীয় সব ওষুধ এনে দিলেও তা প্রয়োগ করতে দেরি করেন নার্স সুমা হালদার, এমন অভিযোগ স্বজনদের। পরে শনিবার সকাল 8টার দিকে নবজাতক মারা গেছে বলে স্বজনদের জানানো হয়। নার্সের বললাম কি, আগে আপনারা চিকিৎসা করেন, আগে ধরেন, ধরার পরে তো ভর্তি করলে কি কর মানে, কিন্তু নাস্তা করেন। নার্সের মানে জঘন্য খারাপ ব্যবহার করছে তারা। সারা রাত্র অনেকেই করছে এই জায়গায়, যা করছে এইভাবে যদি তারা করে আমরা কোথায় যাবো? তবে হাসপাতালের নার্সদের সুপারভাইজারের দাবি, নবজাতকের ওজন কম হওয়ায় ও প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বড় গ্যাপ আমাদের শিশু কনসালটেন্ট নেই। এমতো অবস্থা প্রাইমারি স্টেজে যে ট্রিটমেন্টটা দেওয়ার কথা ছিল এটাই আমাদের জন্য এনাফ। আর আমাদের হসপিটালে সেই অত লো বা ওয়েট বাচ্চা ম্যানেজ করার মতো কোনো যন্ত্রপাতি নাই। তবে সিভিল সার্জনের মুখপাত্র জানান, স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই ব্যাপারে যদি তাদের আত্মীয় স্বজন বা স্বজনরা কোনো দরখাস্ত আমাদের বরাবর করে থাকে, আমরা সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। এ ব্যাপারে অভিযুক্ত নার্স সদর হাসপাতালে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। গত 1 বছর ধরে সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে খালি। সময় সংবাদ, মাদারীপুর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 23 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1209 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,87,295 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,573 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 21,51,702 জনের।
24 ঘন্টায় নতুন করে 1209 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,87,295 জন। 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,646 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,560 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,02,298 জন। করোনায় আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওষুধ সেবন করেছেন, বাংলাদেশিদের জন্য সেটি খুব শিগগিরই আমদানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জে এক সুধী সমাবেশে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, করোনার ভ্যাকসিন আমদানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেওয়া মাত্রই তা দেশে আনা হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওষুধ পেয়েছে রেমডেসিভির, সেই ওষুধ আমরা আমাদের বাংলাদেশিদের জন্য সকলের জন্য আমরা ব্যবস্থা করি। এখনো কোনো ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনো পায় না। যারা পাওয়ার সম্ভাবনা আছে তাদের সাথে আমাদের আলোচনা, আমাদের কথাবার্তা মোটামুটি আমরা ফাইনাল করে ফেলেছি। যখনই অনুমোদন পাবে ইনশাআল্লাহ বাংলাদেশও ভ্যাকসিন পাবে। সময় সংবাদে আরও থাকছে। করোনার কারণে এবারে হচ্ছে না কুমারী পূজা, বিসর্জনেও থাকছে না শোভাযাত্রা। 33 শর্ত মেনে অংশ নিতে হবে দুর্গোৎসবে। আজকের মধ্যে রাজধানীর ঝুলন্ত তার অপসারণ থেকে সরে না আসলে কাল থেকে বন্ধ থাকবে ইন্টারনেট ও কেবল সেবা। সার্ভিস প্রোভাইডাররা ইন্টারনেট সেবা বন্ধ করলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। থমকে যাবে করোনাকালে শিক্ষা কার্যক্রম। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো তৈরি না করে কেবল অপসারণের অভিযান অযৌক্তিক। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী বলছেন, দুই পক্ষের সমঝোতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই শিক্ষার্থী যখন অনলাইনে দ্বিতীয় সেমিস্টারের ক্লাসে অংশ নিচ্ছিলেন, তখন সার্ভিস প্রোভাইডারদের প্রতিদিন 3 ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি নিয়ে আলোচনা দেশব্যাপী। এই শিক্ষার্থী বলছেন, দিনের শুরু সকালে তার ক্লাস থাকে সবচেয়ে বেশি। আজকেও আমাদের 9:30 থেকে 11টা পর্যন্ত আমার 2টা ক্লাস ছিল। আগামীকালকে আমার ক্লাস আছে, গতকালকে আমার এই টাইমে ক্লাস ছিল। এই শিক্ষার্থীর মতোই হঠাৎ সার্ভিস প্রোভাইডারদের এমন ঘোষণায় উদ্বিগ্ন করোনাকালে অনলাইন ক্লাস নির্ভর শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অনলাইন ক্লাস চলছে। যদি সকাল থেকে ক্লাসগুলো না নেওয়া হয় বা না নিতে পারা এক ধরনের, আমি মনে করি, প্রতিবন্ধকতা। বিষয়টা অন্ধকার নেমে আসার মতোই। সার্ভিস প্রোভাইডাররা যদি ইন্টারনেট বন্ধ করেই দেয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। টানা 3 ঘন্টা ব্যাংক বিমার মতো প্রতিষ্ঠান বন্ধ থাকলে নেমে আসতে পারে ভয়ঙ্কর দুর্যোগ। ঘোষণা অনুযায়ী বন্ধ থাকবে কেবল টিভিগুলো, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হয় এমন কর্মসূচিতে কেন যাচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো? বাধ্য হয়ে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমাদের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। যেই সম্পদ আসলে আমরা এই কেবলগুলো কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করি। বিদেশ থেকে এই প্যান্ডামিক সিচুয়েশনে আসলে বিদেশ থেকে আমরা কেবলও ইম্পোর্ট করতে পারছিলাম না। কখনোই সেবা কিন্তু বন্ধ করিনি, করার মানে মিনিমাম কোনো ইচ্ছাটুকু আমাদের নেই। গত 2-2.5 মাসে আমাদের কোটি কোটি টাকার ফাইবার কিন্তু বিনষ্ট হয়েছে। প্রযুক্তিবিদরাও বলছেন, এতে তথ্য প্রযুক্তি খাতের নানা সম্ভাবনা ক্ষতির মুখে পড়বে। এখন বাংলাদেশের মোস্ট অফ বিজনেসটা হয়ে গেছে অনলাইন বেস, এবং পুরো অনলাইন শিল্প ব্যবস্থায় কিন্তু ধসে পড়বে আমার কাছে মনে হচ্ছে। মন্ত্রীও বলছেন, সবকিছু সঠিক ব্যবস্থাপনায় আসুক তারাও চান। কালকের ধর্মঘটটা স্থগিত করার জন্য আমি একটু আগে অনুরোধ করেছি যে আমাদেরকে একটু সময় দাও, আমরা এইটুকু একটু আরেকটু চেষ্টা চালিত করে দেখি যে ঢাকা দক্ষিণ সিটির মেয়রকে বোঝানো যায় কিনা। গেল 2.5 মাস ধরে নগরীর বিভিন্ন স্থানে অবৈধ কেবল অপসারণের অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশনগুলো। বিকল্প ব্যবস্থা না করে এমন সিদ্ধান্তের প্রতিবাদে 18 অক্টোবর থেকে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘন্টা ইন্টারনেট ও কেবল টিভি বন্ধের ঘোষণা দিয়েছে সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এক ট্যাবলেটই জলাশয়ে 3 মাস ধরে নিধন করবে মশার লার্ভা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যবহার করছে যুক্তরাজ্য থেকে আনা এমন ওষুধ। পানিতে লার্ভা নিধনে কাজ করবে এই ওষুধ, তবে তা অন্য জলজ প্রাণীর ক্ষতির কারণ হবে না। তবে ব্যাপক পরিসরে প্রয়োগের আগে একটি পাইলট প্রকল্প পরিচালনার পরামর্শ কিট তত্ত্ববিদদের।
মসকিটন বলা হয় চতুর্থ প্রজন্মের কীটনাশক এটি। যেসব জলাশয়ে মশার প্রজনন ক্ষেত্র সেখানে একটি মসকিটন ট্যাবলেট ফেলে দিলে তা লার্ভা অকার্যকর করতে 90 দিন পর্যন্ত কাজ করবে। প্রতি 10 লিটার পানিতে একটি ওষুধ। আবার বড় জলাশয়ে লাঠির মাথায় বেঁধে প্রতি 10 ফুট অন্তর ডুবিয়ে রাখতে হবে। লার্ভিসাইডে তো মেশিন লাগে, মেশিনটা মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, কিন্তু এইটার ক্ষেত্রে এই ধরনের অজুহাত বা এই ধরনের কোনো কার্যকর করার বলার সুযোগ নেই। উত্তর সিটি কর্পোরেশন বলছে এই কীটনাশক কেবল লার্ভার উপরের আবরণ সিটিন ভেঙে দিবে। বিভিন্ন পর্যায়ে আমরা এটাকে ট্রায়াল করেছি। পানিতে যে লার্ভাগুলি থাকে ওইটার মধ্যে সিটিন বলে একটা এলিমেন্ট থাকে, ওইটার উপরে এটা কার্যকর হয়, যার জন্যে এটা অন্য আর কারো উপরে কোনো কাজ নেই। কীটতত্ত্ববিদরা বলছেন সরাসরি ব্যবহারের আগে পরীক্ষামূলক ব্যবহারের প্রয়োজন ছিল। এত টাকা জিনিসপত্র নিয়ে এসে যদি অলরেডি আমরা নিয়ে চলে আসি, এটা যদি আমাদের মশার এগেনস্টে কার্যকরী না হয়, আমার মনে হয় সেটা ঠিক হবে না। প্রাথমিকভাবে একটা পাইলট প্রজেক্ট নেওয়া উচিত। ডিএনসিসি বলছে মসকিটন ব্যবহৃত এলাকায় লার্ভিসাইড দেওয়ার দরকার হবে না, তাই সাশ্রয় হবে অর্থ আর সময়ের। মশক নিয়ন্ত্রণে চলতি মৌসুমে সিটি কর্পোরেশনের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে তাদের নতুন এই পদ্ধতি কতটা কার্যকর হবে তা দেখতে অপেক্ষা করতে হবে কমপক্ষে 3 মাস। সে পর্যন্ত এই পদ্ধতি চালিয়ে নিতে কর্মপরিকল্পনা ঠিক করে নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়েছে ঢাকা 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে ভোটের কার্যক্রম। আওয়ামী লীগ প্রার্থী সন্তোষ প্রকাশ করলেও ভোট শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী। নির্বাচনী প্রচারণায় যতটা আমেজ আর উৎসাহ ছিল, ততটা উৎসাহ আর ভিড় দেখা যায়নি ভোটের দিনে। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে আসা ভোটাররা জানান নির্বিঘ্ন ভোট দিতে পেরেছেন। পছন্দের প্রতীকে সাদা একটা বাটন টিপলাম, তারপরে সম্পূর্ণ হওয়ার জন্য সবুজ বাটন টিপলাম, ভোট ওকে। ভোট তো সুন্দরভাবে দিয়েছি ভোট। শনিবার সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে ভোট দিতে আসেন ঢাকা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে দাবি করে তিনি ফলাফল মেনে নেওয়ার কথা জানান। আমি এই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের যে সমর্থন পাচ্ছি, শতভাগ আমি নিশ্চিত ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। এদিকে বিকেলে বিএনপির প্রার্থী ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন। প্রহসনের নির্বাচন আমরা চাই না। এই নির্বাচন ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এর জন্য অবশ্যই আমরা দাবি করি যে পুনর্নির্বাচন। বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা। বর্ষিয়ান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় ঢাকা 5 আসন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এবার গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছে নূর রাশেদরা। বিষয়টি রাজনীতিতে একসময় ইতিবাচক হিসেবে দেখা হলেও এখন তা বেশিরভাগ ক্ষেত্রেই দলের নেতারা ব্যক্তিগত সুবিধায় কাজে লাগায় বলে দাবি করেছেন শিক্ষক ও রাজনীতিকরা। তারা বলছেন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং নম্বরগুলো ব্যক্তিগত নামে হওয়ায় তা আরও সন্দেহের সৃষ্টি করেছে। এদিকে অভ্যন্তরীণ কোন দলের জেরে ছাত্র অধিকার পরিষদের 21টি ইউনিট স্থগিত করা হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করা হয়। সেখানে তারা তাদের নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে 8টি মোবাইল ব্যাংকিং নম্বর ও একটি ব্যক্তি নামে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করেন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন এটি নূর রাশেদদের পকেট ভারী করার কৌশল ছাড়া কিছুই না। সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে বিকাশে রকেটে টাকা পয়সা নিয়ে ওরা নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে। সাধারণ জনগণের কাছ থেকে তারা কখনোই কোনো কারণ ছাড়া এভাবে টাকা চাইতে পারে না। এটা অবশ্যই ভিত্তিহীন এবং এটার পিছনে নিশ্চয়ই কোনো তাদের উদ্দেশ্য আছে। একটা সংগঠন নতুন গঠন করার সাথে বিভিন্ন যেটা করতেছেন কোনোদিনই এটা একটা ভালো উদ্দেশ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিকরা বলছেন অনেক সংগঠনই চাঁদা তুলে দল পরিচালনা করে থাকে, তবে সেখানে আর্থিক সব কার্যক্রম চলে সংগঠনের নামের নিজস্ব অ্যাকাউন্টে। সংগঠনের আর্থিক সচ্ছলতা থাকতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব পরিচালিত হওয়া উচিত এবং সেটা হতে হবে ওই সংগঠনের নামে, কোনো ব্যক্তির নামে না। এটি একটি দিক। অনেকগুলো বিকাশ এবং অন্যান্য নাম্বার, এ ব্যাপারে আমার ঠিক এ ব্যাপারে কীভাবে স্বচ্ছ থাকবে আমি খুব ভালো জানি না। অর্গানাইজেশনের মাধ্যমে যদি করা হয় তাহলে অর্গানাইজেশনের অফিসিয়াল নাম্বার, অর্গানাইজেশনের যেই একটা স্ট্রাকচার তার মধ্যে থেকেই কিন্তু আসলে
করা উচিত। আমি মনে করি যে বাংলাদেশের যে এক্সিস্টিং ল আছে সেগুলোর সাথে কতটুকু এটা যায় সেটা খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে সংগঠনে একক গোষ্ঠীর সিদ্ধান্ত বিশৃঙ্খলা, আধিপত্য বিস্তার ও মূল উদ্দেশ্য পরিপন্থী কাজে নিয়োজিত থাকার অভিযোগ এনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন জেলার 21টি ইউনিট তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আগামী 48 ঘন্টার মধ্যে এসব সমস্যার সমাধান না করলে অভিযুক্তদের অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে সীমিত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা থাকছে না। অষ্টমীর কুমারী পূজা সহ বিজয়া শোভাযাত্রা। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি সহ 33 দফা নির্দেশনা মেনে পুজোতে অংশ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তবে ভক্তরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই কুমারী পূজা সহ সব আচার পালন করা যেত। মাত্র 3 দিন পরই বোধন, তারপরই মহাষষ্ঠী থেকে দশমী নানা আচার অনুষ্ঠানে মূর্তি পূজিত হবেন দেবী দুর্গা। মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু করোনার কারণে এবার সীমিত পুজোর আনুষ্ঠানিকতা, বাদ পড়ছে মাঙ্গলিক আচারও। অষ্টমীর কুমারী পূজা, দশমীর বিসর্জনে বিজয় শোভাযাত্রা সহ শারদীয় দুর্গোৎসবে থাকছে না আলোকসজ্জা, সিঁদুর খেলা ও আরতি প্রতিযোগিতা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলছে 33 দফা মেনেই পুজোয় অংশ নেবেন ভক্তরা। যেসব আনুষঙ্গিক আরতি প্রতিযোগিতা, তারপর পিএসএড ব্যবহার করা, মানুষের বিরতি উদ্যোগ করে মাইক ব্যবহার করা, সাজসজ্জা, আলোকসজ্জা আছে, সাজসজ্জা অন্যরকম আছে, গেট করানো বিষয় আছে। ইভেন প্রসাদ বিতরণের ব্যাপারটা আমাদের একটা রেস্ট্রিকশন আছে, আপনারা দেখেছেন। কিন্তু কুমারী পূজা মিশনে করে, সে মিশনে ঢাকাতে কুমারী পূজা হবে না, ঢাকার বাইরে 2-1 জায়গায় হতে পারে। সীমিত পরিসরের উদযাপনকে সাধুবাদ জানালেও স্বাস্থ্যবিধি মেনে কুমারী পূজা সহ অন্যান্য আচার না হয় কিছুটা আক্ষেপ ভক্তদের মাঝে। সমস্ত কিছুগুলি পূজার অঙ্গগুলিকে সীমিত পরিসরে রেখে স্বাস্থ্যবিধি অবলম্বন করে মা দুর্গার বন্দনা করা উচিত বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তো মায়ের পূজা করছি, সেই অর্থে কুমারী পূজার কাজটিও এখানেই হয়ে যাচ্ছে। কুমারী পূজাটাও যদি ওই ধরনের স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করতো তাহলে সবকিছু ভালো হতো। এবারে সারা দেশে মোট পূজা মণ্ডপের সংখ্যা 30,213টি, যা গতবারের তুলনায় 1,185টি কম। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। এবার কলকাতার দুর্গাপূজা আয়োজনের খবর। ভারতে যখন পূর্ণ লকডাউন চলছিল তখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে হাজার হাজার শ্রমিক হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। পথে বহু মানুষের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। দক্ষিণ কলকাতার একটি ক্লাবে এবার দেবী দুর্গাকে দেখা যাচ্ছে সেই পরিযায়ী মা শ্রমিকের বেশে, যার কোলে রয়েছে শিশু সন্তান। এই ক্লাব মণ্ডপ এবার পূজার অন্যতম আকর্ষণ বলছেন ভক্তরা। সুব্রত আচার্যের রিপোর্ট। দক্ষিণ কলকাতার বরিশা ক্লাবের এই পুজো মণ্ডপে দাঁড়িয়ে থাকা দেবী আসলে ভিন রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরতে মরিয়া এক শ্রমিক মা, যার কোলে শিশু সন্তান। মাইলের পর মাইল কোলের শিশুকে রক্ষা করে হেঁটে চলেছেন পরিযায়ী এই মা। অন্ন জোগাতে মাথার ঘাম পায়ে ফেলেন। এবার তিনি দেবী হয়ে এসেছেন এখানে। মূলত এখানে ক্লাব থেকে অনেক চাল ডোনেট করেছিল, সেই চালের যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলো দিয়ে আমি কম্পোজ করেছি। যে প্রতিমা তৈরি করেছি আমরা, সেখানে মা তার সন্তানদের নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে যে আপনি কোথায় এগিয়ে যাচ্ছেন, লাইন মেনটেন করুন। আমরা দেখাতে চাইছি যে মা লাইনে দাঁড়িয়ে আছে, মা ত্রাণ নিচ্ছে, আবার তার পরবর্তীকালে আপনি দেখতে পাবেন মায়ের মুখ ভেসে উঠছে। সেই মাই ব্যবস্থা করছে, আমরা কেউ না। ক্লাবটির পুজো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় করোনা নিয়ে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। চক দিয়ে আঁকেন শারীরিক দূরত্বের দাগ। পুজোকে কেন্দ্র করে কলকাতার বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু ভিড় এখনো চোখে পড়ছে না। 22 অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা, চলবে 26 অক্টোবর পর্যন্ত। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সরকারি সিদ্ধান্তের তোয়াক্কা না করে রাজধানীর কাঁচা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। এখনও লাগামহীন প্রায় সব ধরনের শাকসবজির দাম। থরে থরে সাজানো শাকসবজির পসরা দেখে বোঝাই যায় বাজারে সবজির কোনো সংকট নেই। অথচ বন্যা বৃষ্টির কারণে সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে প্রতিদিনই বাড়ছে শাকসবজির দাম। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় চড়া দামে।
সরকারি নির্দেশনার না মেনেই 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। ব্যবসায়ীরা বলছেন, নতুন মৌসুমের সবজি আসার আগে নিয়ন্ত্রণে আসবে না বাজার। তাদের অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেটের কারণেই বাজার অতিরিক্ত চড়া। আপনার যে জায়গায় সবজি আসে 4 গাড়ি, এই জায়গায় ওরা 2 গাড়ি নিয়ে আসে আর 2 গাড়ি স্টকে রাখে। ওরাই সিন্ডিকেট করে প্রতি পার কেজিতে 10 টাকা 20 টাকা করে বেশি রাখতেছে। গাছ গাছলা অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে, তার জন্য সবজির দাম নিয়ন্ত্রণে আসতেছে না, কম হইতেছে ফসলটা। উপায় হলে বাজার মনিটরিং করা, নিয়মিত নিয়ন্ত্রণ রাখা এবং যারা আছে এদেরকে দেখাশোনা করা আর কি। এদিকে আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজার করতে পারছেন না ক্রেতারা, তাই বাজারের পরিমাণ আর খাবারের চাহিদা কমিয়ে আনতে হচ্ছে। আবারও তাদের আহ্বান খুচরা ও পাইকারি বাজারে সমন্বিত তদারকির। প্রত্যেক মাসে একই পরিমাণ বেতন পাই, তো বাজারে আসলে দেখা যায় যে সব জিনিসের দাম প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে। আর দেখা যায় সরকার অনেক জিনিসের দাম নির্ধারণ করে দিল, এগুলো সরকার নির্ধারিত দামে বাজারে পাওয়া যাচ্ছে না। করোনাকালীন সময়ে অর্থনীতি পুরোপুরি সচল না হওয়ায় ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত মুনাফা না করারও আহ্বান জানিয়েছেন ক্রেতারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ব্যানকোভিডকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্লোব বায়োটেকের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। এর আগে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি ভ্যাকসিন করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম বলে জানিয়েছিল মার্কিন মেডিকেল আর্কাইভ বায়ো আর্কাইভ। গত 30 সেপ্টেম্বর বায়ো আর্কাইভ মেডিকেল জার্নালে সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। দেশীয় এই প্রতিষ্ঠানটি গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা অধ্যাপক অজয় রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের কর্মীরা। সকালে রাজধানী শাহবাগ টেনিস কোর্টের পাশে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনরা। বিশিষ্ট এই লেখক ও কলামিস্ট মৃত্যুর আগ পর্যন্ত সাম্প্রদায়িক ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সমন্বয়ক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেন। গুণী ব্যক্তি 1928 সালের 30 ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জন্মগ্রহণ করেন। 2016 সালের এদিনে অধ্যাপক অজয় রায় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। দেখছেন সময় সংবাদ। নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। দেশের বাইরের খবর। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ 8টি বড় শহরে কারফিউ শুরু হয়েছে। এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, করছিল এবং ইন্দো ফ্রান্সের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে তার 20 মিলিয়ন অধিবাসী সহ অন্য 8টি বড় শহরের যে বাসিন্দারা ছিলেন তারা প্রথম দিন আসলে কারফিউ অতিবাহিত করেছেন এবং এটি প্রাথমিক অবস্থায় 4 সপ্তাহের জন্য জারি করা হলেও তা আরো 2 সপ্তাহ বাড়িয়ে 6 সপ্তাহ হতে পারে। এবং গেল রাত্রে আমি বিভিন্ন রাস্তাঘাটে ছিলাম এবং সেখানে দেখেছি যে আসলে কারফিউ যখন সময় শুরু হবে তার আগে কিন্তু সাধারণ মানুষজন তড়িঘড়ি করে তারা তাদের বাসায় ফিরেছেন। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে যারা রাত্রে কাজ থেকে ফিরবেন। ফুটবলের খবর। বাংলাদেশের বিপক্ষে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য নেপাল জাতীয় দলকে অনুমতি দিয়েছে দেশটির সরকার। নভেম্বরের 11 থেকে 19 তারিখ ঢাকায় প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নেপালের গণমাধ্যম। করোনার জন্য দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাফুফের পক্ষ থেকে দেশটিকে প্রস্তাব দেওয়া হয় ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার। তবে আনফা অপেক্ষায় ছিল দেশটির স্পোর্টস কাউন্সিলের অনুমতির জন্য। অবশেষে সেই অনুমতি পেয়েছে আনফা। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশে এসে 2টি ম্যাচ খেলবে তারা। এই জন্য দেশটিতে হতে যাওয়া দাসাইন উৎসবের পর অনুশীলন শুরু করবে নেপাল জাতীয় ফুটবল দল। অন্যদিকে নভেম্বরের 3য় সপ্তাহে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প করার কথা থাকলেও এখন তা দ্রুতই শুরু করতে চায় বাফুফে। কয়েকদিনের মধ্যে ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানা গেছে। এবার হেমন্তের আগমন নিয়ে রিপোর্ট। চারদিকে কুয়াশার মৃদু আবরণ, নতুন ধানের মিষ্টি গন্ধ আর শীতের আগমনী বার্তা নিয়ে দুয়ারে হাজির হেমন্ত। সূচনা হলো সোনার ফসলে ভরা হেমহাসির ঋতুর।
হেমন্তকে ঘিরে একসময় নবান্নের পিঠাপুলির উৎসবে কিছুটা ভাটা পড়লেও ছাতিমের মন মাতানো গন্ধ আর প্রকৃতির স্নিগ্ধতা এরই মধ্যে হৃদয় কেড়েছে প্রকৃতিপ্রেমীদের। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। সাম্রাজ্য হয়তো মানুষের, তবে আজ রাজার মুকুট মাথায় প্রকৃতি। এখানে ভোরের কুয়াশার কাছে হার মানে তেজোদ্দীপ্ত সূর্য। ধানের বুড়ো পাতায় লেগে থাকা শিশির কণার মুগ্ধতায় দুরন্ত ঘাস ফড়িংকেও করে দেয় শান্ত। ওদিকে ৮ পাওয়ালা জেলে কুয়াশার জলে নিজেরই তৈরি জাল ধুয়ে নিয়ে শুরু করে নতুন দিন। কোথাও ক্ষেতের আলপথে পাখা মেলে জংলি ফুল, পথে পথে সবুজ বুনলতায় পতঙ্গের খুনসুটি। তবে নিজের অজান্তেই হয়তো সবার মন কেড়ে নিয়ে বসে আছে ছাতিম। ঘিয়ে রাঙা থোকা থোকা ফুলের গন্ধে মাতাল হওয়ার জো। মাটিতে লুটোপুটি খাওয়া পাপড়ি যেন মাতাল পথিককে ডাকছে অবিরত। মানুষ ও প্রকৃতিকে এভাবেই আলগোছে ছুঁয়ে দিয়ে হেমন্ত আসে অনেকটা চুপিসারে। শুরুটা তার শরতের উষ্ণ উজ্জ্বলতায়, শেষটা চলে যায় শীতের শরীরে। পাকা ধান আসলে তখন মনে একটা আনন্দই ছিল। ধান কেটে রোদ্রে শুকাইতাম, তারপর বাসায় নিয়ে ভারিয়ে ধান নিতাম। আগে ধান করছে, বাড়িতে নিছি, দাইয়া খাইছি, পিঠা বানাইছে, মেরা পিঠা বানাইছে, তেলের পিঠা বানাইছে। শরতের শুভ্রতা শেষে হেমন্ত বাংলার মাটি ও জলকে সমৃদ্ধ করে, মানব মনে জাগিয়ে তোলে ভাব ও বাঙালিয়ানা। একদিকে ফসল কেটে নেয়া নিঃস্ব রিক্ত শূন্য মাঠ, অন্যদিকে ঘরে ঘরে মুখর নবান্নের আয়োজন। এই তো আমাদের সংস্কৃতি। ছেলেবেলায় তো এরকমই দেখেছি, কিন্তু এসব যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। হেমন্তের নীল আকাশের বুকে স্বপ্নের ওড়াউড়ি শুরু না হতেই নরম রোদকে আরো নরম করে দিয়ে আগমন ঘটবে শীতের। শীতের বাহন হেমন্ত কেবল রূপসজ্জা ও সৌন্দর্যের জৌলুস মাত্র নয়, হেমন্ত প্রেম, বিরহ, মিলন ও সৃষ্টির এক অপার বিস্ময়। শীতের অলস মুহূর্ত শেষে বসন্তের মহাসমাগমে প্রকৃতির দেহ মনে নতুন জীবনের যে উদ্ভাস ঘটেছিল একদিন, সময়ের স্রোতে ভেসে আজ সেই জীবনেরই বিদায় নেবার পালা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুন্সিগঞ্জে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি সহ নানা আয়োজনে বরণ করা হয় হেমন্ত। শনিবার ভোরের এই হেমন্ত উৎসব বসে প্রাকৃতিক সৌন্দর্যের ঐতিহাসিক স্থান ইদ্রাকপুর কেল্লার পাদদেশে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। সুর আর ছন্দের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লায় হেমন্তের সকাল। আবহমান বাংলার 12 মাসের 13 পার্বণের 6 ঋতুর বিভাজন জানান দিচ্ছে প্রকৃতি। ঋতু বৈচিত্র্যের বাংলার মাঠে ঘাটে এখন শিশির বিন্দু, প্রকৃতিতে নবান্নের আগমনী বার্তা। তাই ঢেকি ও কাহেল ক্রিয়াও স্থান পেয়েছে উৎসবে। মননে মানসিকতায় আমরা কি বাঙালি সংস্কৃতি ধারণ করতে পারছি? আমাদের ঋতু বৈচিত্র্য আমাদেরকে সবসময় আন্দোলিত করে। আমরা ঋতুতে ঋতুতে বিভিন্ন উৎসবে সম্মিলিত হই। শীতকে আগমনী বার্তা নিয়ে যে হেমন্ত এসেছে আমাদের কাছে, এটা আমাদের খুব ভালো লাগার বিষয়। আমি সকালে যখন উঠেছিলাম আমার শীত লেগেছে, বুঝতে পেরেছি যে হেমন্ত শুরু হচ্ছে। প্রকৃতির ছন্দময় পরিবর্তন নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এক ধরনের ঋতুর পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমাদের চারিদিকে। ধীরে ধীরে পাতা ঝরে যাবে, পাতা ঝরে যাওয়া প্রায় শুরু হয়েছে, এবং এই অত্যন্ত গরম হলেও মানুষ অনেক আনন্দ নিয়ে বাইরে বেরোচ্ছে। এক একটা ঋতুতে আমাদের এই দেশ এক একটাভাবে সাজে এবং প্রকৃতিকে এমনভাবে সাজিয়ে নেয় যেন আমরা যারা বাঙালি আছি তারাও কিন্তু এর সাথে মিশে যাচ্ছি। 380 বছরের প্রাচীন মোগল স্থাপত্যের প্রাচীন সভ্যতার জনপদ বিক্রমপুরের ইদ্রাকপুর কেল্লা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ব্যান কোভিডকে তালিকাভুক্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুযোগ মিলবে যে কোনো দেশে হিউম্যান ট্রায়ালের।
এবং জীবিত শিশুকে মৃত বলার ভুলে ঢাকা মেডিকেলের দুঃখ প্রকাশ, সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা। মাদারীপুরে হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বাকে বের করে দেওয়ার অভিযোগ, পথেই প্রসব। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।